ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প শিয়াল ঘটক। তাঁতির পরনে তো ছেঁড়া ন্যাকড়া। শিয়াল তাকে বলল, যাও গায়ের ধোপা বাড়িতে গিয়ে ভালো জামা কাপড় ধার করে নিয়ে এসো। এদিকে নিজে গেল শিয়াল রাজার কাছে, গিয়ে বলল, মহারাজা, অমুক দিন আমার সঙ্গে একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য 1000 শিয়াল দরকার। আপনি বললেই সব ব্যবস্থা হয়ে যাবে। শিয়াল রাজা বললেন, তথাস্তু তথাস্তু। তারপর শিয়াল গেল কাক রাজার কাছে, তাকেও বলল, মহারাজ, অমুক দিন অমুক সময় আমার সঙ্গে একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য 1000 কাক দরকার। আপনি বললেই সব ব্যবস্থা হয়ে যাবে। কাক রাজা বললেন, তথাস্তু তথাস্তু। সেখান থেকে শালিক রাজার কাছে গিয়ে একই ব্যবস্থা করে শেয়াল বাসায় ফিরে এলো। অবশেষে সেই শুভ দিনটি এলো। ধোপাপট্টি থেকে ধার করে আনা ভালো কাপড় চোপড় পরে তাঁতি সেজে গুজে নিল। ধুতি চাদর গায়ে দিয়ে শেয়াল এলো। তার সঙ্গে 1000 শেয়াল, 1000 কাক, 1000 শালিক। বরযাত্রীরা দলে দলে সব রওনা হয়ে গেল। সন্ধ্যা নাগাদ তারা রাজবাড়ি থেকে 1 ক্রোশ দূরে এক জায়গায় পৌঁছালো। সেইখানে শেয়াল তাদের থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, এবার তোমরা সবাই মিলে গলা ছেড়ে খুব জোরে চেঁচানি শুরু করো দেখি। সঙ্গে সঙ্গে 1000 শেয়াল বিকট সুরে হুক্কা হুয়া করে ডাকতে শুরু করলো। 1000 কাক কর্কশ্বরে কাঁ কাঁ করে চিৎকার করতে লাগলো। আর 1000 শালিক সে যে ভীষণ কিচিরমিচির করে গান ধরল, সে আর বলবার মতো নয়। এমন শব্দ বোধ হয় পৃথিবী সৃষ্টি হওয়া অবধি কেউ কখনো শোনেনি। এই কানফাটানি শোরগোলের মাঝখানে শেয়াল চুপচাপ এগিয়ে গিয়ে রাজাকে বলল, মহারাজ, বরযাত্রীরা 1 ক্রোশ দূরে আছে, ওই শুনুন ওদের জয়ধ্বনি। ওদের সকলের জায়গা হবে তো? শুনে রাজার চক্ষু চড়ক গাছ। অসম্ভব শিয়াল মশাই, একেবারেই অসম্ভব। হট্টগোল শুনে মনে হচ্ছে কম করে 1,00,000 বরযাত্রী এসেছে। এত লোককে কোথায় জায়গা দেব বলো? তুমি বরং বাবাজিকে নিয়ে এসো। শিয়াল বলল, তাই হবে মহারাজ। আমি তো আগেই বলেছিলাম, আমার প্রভুর অনুচরদের আপনি জায়গা দিতে পারবেন না, আপ্যায়ন করার ক্ষমতাও আপনার হবে না। তাই এখন আপনি যা বলছেন তাই হবে। আমার প্রভু সাধারণ পোশাক পরে একাই আসবেন, তার জন্য একটা ঘোড়া দিন। ঘোড়া নিয়ে শেয়াল সেই জায়গায় ফিরে এলো। এসে 1000 শেয়ালকে, 1000 কাককে, 1000 শালিককে তাদের সাহায্যের জন্যে অনেক ধন্যবাদ আর জলখাবারের জন্যে যথেষ্ট টাকা কড়ি দিয়ে তাদের সবাইকে বিদায় করে দিল। তারপর বরকে ঘোড়ায় চড়িয়ে রাজবাড়িতে নিয়ে এলো। সেখানে যত সব গণ্যমান্য অতিথি বর দেখবেন বলে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন, তারা সবাই বরের চেহারা আর সাজ পোশাক দেখে বেজায় হতাশ হলেন। কিন্তু শেয়াল তাদের বুঝিয়ে বলল, তার ভাবি শ্বশুর তার কাপড় চোপড় পরিয়ে এসেছেন। এবার রাজপুরোহিতরা বিয়ের ক্রিয়াকর্ম শুরু করে দিলেন। তারপর গাঁটছড়াও বাঁধা হয়ে গেল। বর এতক্ষণ প্রায় বোবা সেজেই ছিল। শেয়াল তাকে সাবধান করে দিয়েছিল, ঠোঁট ফাঁক করেছ কি, তোমার অশিক্ষিত কথাবার্তায় সব কিছু ফাঁস হয়ে যাবে। রাতে বিছানায় শুয়ে শুয়ে বর ছাদের কড়ি বর্গাগুলো গুনতে শুরু করে দিল।
রাজকুমারী অবাক হয়ে শুনলেন, বর বলছে এটা দিয়ে চমৎকার মাখু হয়, ওইটা দিয়ে তাঁত তৈরি করা যায়। শুনে শুনে রাজকন্যা আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, এ কার সঙ্গে এরা আমার বিয়ে দিল? এ কি রাজা নাকি তাঁতি? তাঁতিই হবে, নইলে তাঁতের কথাবার্তা বলে কেন? হায় হায়, এ কি আমার কপালে ছিল? সকালে রাজকন্যা তার মায়ের কাছে বরের কথাবার্তার বিষয়ে বললেন। রাজা রানী আশ্চর্য হয়ে ঘটক শেয়ালকে গঞ্জনা দিতে লাগলেন। শেয়াল চট করে বুদ্ধি খাটিয়ে বলল, মহারাজ, আমার প্রভুর কথায় অবাক হবেন না। পৃথিবীর 700 শ্রেষ্ঠ তাঁতি তার প্রাসাদের চারপাশে থাকে। উনি তাদের নিষ্কর জমি দান করেছেন, আর সর্বদা ওদের কিসে ভালো হয় সেই কথাই ভাবেন। যে কথা শুনে আপনারা এত উদ্বিগ্ন হচ্ছেন, সে ওই তাঁতির কথা মনে পড়েই প্রভু বলেছেন, তাছাড়া আর কিছু নয়। রাজা ও রানী শিয়ালের কথা মেনে নিলেন। পরদিন খবর পাঠালেন রাজা, জামাই যেন বেশ কিছুদিন কাটিয়ে তবে রাজ্যে ফিরে যায়। এসব শুনে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন রাজার কাছে শিয়াল। গিয়ে রাজাকে রানীকে বলল, আমার প্রভুর বড় রাজকার্যের চাপ, আর একদিনও তার এখানে থাকা সম্ভব নয়। আজই তাকে বউ নিয়ে রওনা হতে হবে। প্রভু পায়ে হেঁটে ছদ্মবেশে যাবেন বলে স্থির করেছেন। খালি রানীর জন্যে একটা পালকি লাগবে। এই নিয়ে হা না করার পর রাজা রানীর মত দিলেন। বর কনেকে নিয়ে শিয়াল রওনা হলো। ওদের গ্রামের কাছাকাছি এসে পালকি বেহারাদের ছেড়ে দেওয়া হলো। রাজকন্যাকেও এবার পায়ে হেঁটে যেতে হলো। রাজকন্যা বারবার জানতে চাইলেন, তাদের বাড়ি আর কত দূরে? কিছু দূর হেঁটে আসার পর একটি কুঁড়ে ঘরের সামনে এসে তারা পৌঁছলেন। তখন শিয়াল বলল, এই তোমাদের প্রাসাদ রাজকন্যা। প্রাসাদের ছিঁড়ি দেখে কপাল চাপড়ে রাজকন্যা কেঁদে উঠলেন। হায় হায়, প্রজাপতি কি শেষে এই রকম স্বামী দিলেন? এর চাইতে মরণও ছিল শতগুণে ভালো। কিন্তু যার কোনো উপায় নেই, তাই নিয়ে হায় হুতাশ করা রাজকন্যার স্বভাবে ছিল না। তিনি স্থির করলেন, যেমন করেই হোক স্বামীকে বড়লোক করে দিবেন। এইসব ভেবে একদিন তিনি স্বামীকে 1 পয়সার ময়দা কিনে আনতে বললেন। ময়দা এলে সেটিকে একটু জলে গুলে সারা গায়ে মাখলেন। তারপর ময়দা শুকোলে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে তুলে ফেলতে লাগলেন। ছোট্ট ছোট্ট দানা বেঁধে তার গা থেকে সোনা হয়ে ঝরে পড়তে লাগলো। কিছুদিন ধরে রোজ এইভাবে রাজকন্যা অনেক সোনা সংগ্রহ করলেন। ক্রমেই তার এত সোনা জমল যে কোনো রাজার ঘরেও এত সোনা থাকে না। তারপর সেই সোনা দিয়ে রাজকন্যা অনেক রাজমিস্ত্রি, ছুতোর, স্থপতি ভাড়া করে এনে এমন চমৎকার প্রাসাদ গড়ালেন যে পৃথিবীতে খুব কমই দেখা যায়। তারপর খুঁজে খুঁজে বাড়ির চারদিকে 700 তাঁতির বসতি করে দিলেন। এরপর রাজকন্যা তার বাবাকে চিঠি লিখে জানালেন যে, মা বাবা, এতদিনের মধ্যে একবারও মেয়ে জামাইয়ের বাড়িতে আসেননি বলে তাদের বড়ই দুঃখ। শীঘ্রই যেন তারা দিন স্থির করে আসেন। রাজা আনন্দের সঙ্গে রাজি হয়ে দিন স্থির করে লিখে পাঠালেন মা বাবা আসছেন বলে। রাজকন্যার আনন্দ আর ধরে না। কত রকমের আয়োজন যে তিনি করতে লাগলেন তার ঠিক নেই। শহরের নানান জায়গায় রুগ্ন পঙ্গু জানোয়ারদের জন্যে হাসপাতাল খোলা হলো। পথের ধারে ধারে হাজার হাজার জানোয়ারকে পান খাওয়ানো হলো। বাবা আর তার অনুচরেরা হেঁটে যাবেন বলে পথে কাশ্মীরি শাল পাতা হলো।
জাঁকজমক আর বড় মানুষই ব্যবস্থার অন্ত রইল না। রাজা রানী তাদের জামাইয়ের এত ঐশ্বর্যের চিহ্ন দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তাদের সব ভাবনা চিন্তার অবসান হলো। এইবার শিয়াল এসে তাদের নমস্কার করে বলল, মহারাজ, দেখলেন তো আপনাদের জামাই রাজার কত প্রতিপত্তি। আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো। ছোট্ট বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের শিয়াল ঘটক এই গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো, যাতে আমরা কোনো নতুন গল্প আপলোড দিলেই তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর হ্যাঁ, তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু।